আরএইচ ইনকম্প্যাটিবিলিটি। আমরা যখন ব্লাড ট্রান্সফিউশন করি তখন এই যে একটু আগে বললাম যে এবিও ব্লাড গ্রুপের জন্যই হচ্ছে মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন যদি হয়, মানে ভুল ট্রান্সফিউশন যদি হয়, আমরা ভুল মানুষকে মানে একজন মানুষকে ভুল গ্রুপের রক্ত দিয়ে দেয়, তাহলে যে হ্যাজার্ডগুলো দেখা দেয় এগুলো এবিও ব্লাড গ্রুপের জন্য সবচেয়ে বেশি। কিন্তু তাই বলে কি আমরা শুধু এবিও ব্লাড গ্রুপই ম্যাচ করবো, আরএইচ কি ম্যাচ করবো না? অবশ্যই আরএইচও ম্যাচ করতে হবে। যদি আমরা আরএইচ ইনকম্প্যাটিবল ব্লাড দিয়ে দেই, অর্থাৎ আরএইচ নেগেটিভ মানুষকে আরএইচ পজিটিভ ব্লাড দিয়ে দিলাম, তাহলে বেশ কিছু খারাপ জিনিস ঘটতে পারে। কী ঘটতে পারে আমরা দেখি। একজন মানুষের, একটু আগে বললাম, একজন নর্মাল মানুষের সে আরএইচ পজিটিভ হোক আর আরএইচ নেগেটিভ হোক, তার ব্লাড প্লাজমার মধ্যে কখনোই অ্যান্টি-ডি অ্যান্টিবডি যেটা অর্থাৎ আরএইচের অ্যান্টিবডি যেটা ওইটা থাকে না, নর্মাল মানুষের ক্ষেত্রে থাকে না। তাহলে কাদের ক্ষেত্রে থাকতে পারে? নর্মাল, আমি বারবার বলতেছি নর্মাল মানুষে থাকে না, তাহলে অ্যাবনর্মাল কোনো কেসে থাকতে পারে অবশ্যই। হ্যাঁ, কিছু উল্টাপাল্টা ক্ষেত্রে থাকতে পারে। কখন থাকে আমরা দেখি। একটা হচ্ছে ধরো যে একজন মানুষ, এটা ধরো একজন মানুষের ব্লাড সার্কুলেশন, সে হচ্ছে আরএইচ নেগেটিভ, আরএইচ নেগেটিভ, তার মানে তার আরবিসিতে অ্যান্টি-ডিও নাই, তার আরবিসিতে ডি অ্যান্টিজেন নাই, আবার প্লাজমাতেও কোনো অ্যান্টি-ডি তো থাকার প্রশ্নই আসে না, সে আরএইচ নেগেটিভ। এখন কি করলাম তাকে আমরা ব্লাড দিলাম, আরএইচ পজিটিভ ব্লাড দিয়ে দিলাম, তাকে আমরা ব্লাড ট্রান্সফিউশন করলাম আরএইচ পজিটিভ ব্লাড, তাকে আমরা ব্লাড দিলাম আরএইচ পজিটিভ ব্লাড দিয়ে দিলাম। তো আরএইচ পজিটিভ ব্লাড দেওয়ার মানে কি? মানে তার সার্কুলেশনের মধ্যে কি আসলো? নতুন কিছু আরবিসি আসলো, যে আরবিসিগুলো কি আছে? আরএইচ পজিটিভ মানে ডি অ্যান্টিজেনটা আছে। এখন সে তো আসলে আরএইচ নেগেটিভ মানুষ, অর্থাৎ তার তো ডি অ্যান্টিজেন থাকার কথা না, কিন্তু আমরা তাকে পজিটিভ ব্লাড দিয়ে দিছি, পজিটিভ গ্রুপের ব্লাড দিয়ে দিছি, তার মানে তার ব্লাডের মধ্যে এখন ডি অ্যান্টিজেনটা ঢুকে গেছে। তো তার ব্লাডের মধ্যে যখন ডি অ্যান্টিজেন এসে ঢুকবে, ডি অ্যান্টিজেনটা তো তার নিজের জিনিস না, এটা তাহলে তার বডির বাইরে থেকে আসছে, তার বডি এটাকে ফরেন সাবস্টেন্স হিসেবে ট্রিট করবে এবং তার ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হবে। তো ইমিউন সিস্টেম কী করবে? একটা নতুন অ্যান্টিজেন দেখছে, অ্যান্টিজেনের এগেনস্ট ইমিউন সিস্টেম অ্যান্টিবডি তৈরি করে। তো তার বডিতে যখন এই ডি অ্যান্টিজেনটা আসলো, তখন ইমিউন সিস্টেম হচ্ছে এটার এগেনস্টে ডি অ্যান্টিবডি তৈরি করবে, এই যে অ্যান্টি-ডি অ্যান্টিবডি যেটা আছে ওই ডি অ্যান্টিবডি তৈরি করবে, অ্যান্টি-ডি অ্যান্টিবডি তৈরি করবে তার ইমিউন সিস্টেম। তো এটা হচ্ছে প্রথমবার যখন সে এই ব্লাড নিল, তখন প্রথমবার ব্লাড দেওয়ার পরে তার কোনো অসুবিধা হবে না। আরএইচ নেগেটিভ গ্রুপকে, নেগেটিভ মানুষকে আমরা পজিটিভ গ্রুপের রক্ত দিলাম, প্রথমবার দিলাম, কোনো অসুবিধা হবে না। শুধু কী হবে? তার ব্লাডের মধ্যে এই অ্যান্টি-ডি অ্যান্টিবডিটা তৈরি হয়ে যাবে। এখন ধরো এটা হচ্ছে ফার্স্ট টাইম দিছিলাম, এখন ধরো সেকেন্ড টাইম তাকে আবার আমরা ব্লাড দিলাম, ওই সেম মানুষকেই, আরএইচ নেগেটিভ মানুষটাকেই আমরা তাকে সেকেন্ড টাইম আবার ব্লাড দিলাম। কার কাছ থেকে দিলাম? সেম আবার ওই পজিটিভ গ্রুপের মানুষের কাছ থেকে দিলাম। সে নিজে কিন্তু আরএইচ নেগেটিভ, তাকে আমরা আবার আরএইচ পজিটিভের ব্লাড দিলাম। তো তার আরবিসি, তার নিজের আরবিসিতে কোনো ডি অ্যান্টিজেন নাই, কিন্তু ওই যে আগে একবার সে পজিটিভের ব্লাড নিছিল, তখন তার ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হয়ে ডি অ্যান্টিবডি তৈরি করে রাখছিল, ওই অ্যান্টিবডি কিন্তু এখনও আছে, এই যে ডি অ্যান্টিবডি এখনও তৈরি হয়ে আছে, অ্যান্টি-ডি অ্যান্টিবডি। তো তাকে আমরা যখন আবার সেকেন্ড টাইম আবার যখন আরএইচ পজিটিভ ব্লাড দিলাম, তখন কী হবে? এই আরএইচ পজিটিভ মানুষের কাছ থেকে কী আসবে? ডি অ্যান্টিজেন আবার আসবে, যেহেতু আরএইচ পজিটিভ ব্লাড, ডি অ্যান্টিজেন আসলো। আর তার ব্লাডের মধ্যে ওই প্রথমবার যখন ব্লাড নিছিল তখন অ্যান্টি-ডি তৈরি হয়েছিল, তো আগে থেকে অ্যান্টি-ডি অ্যান্টিবডি আছে, আবার নতুন করে তাকে আমরা আরএইচ পজিটিভ ব্লাড দিলাম, মানে নতুন করে ডি অ্যান্টিজেন আসলো, তখন এই অ্যান্টি-ডি এবং এই ডি অ্যান্টিজেন এদের মধ্যে রিয়েকশন হবে। তো আরবিসিতে কী হবে? অ্যাগ্লুটিনেশন হবে, এরপর আরবিসি হেমোলাইসিস হবে, আরবিসি ভাঙা শুরু করবে। তাহলে একজন আরএইচ নেগেটিভ গ্রুপের মানুষকে আমরা যদি আরএইচ পজিটিভ ব্লাড দেই, তাহলে প্রথমবারে তার কোনো সমস্যা হবে না, শুধু কী হবে? তার ব্লাডের মধ্যে হচ্ছে ওই ডি অ্যান্টিজেনের এগেনস্টে ডি অ্যান্টিবডি তৈরি হয়ে থাকবে। কিন্তু তাকে যদি আমরা সেম আবার যদি কী দেই, আরএইচ পজিটিভের ব্লাড দেই, তখন দেখা যাবে ওই আগে প্রথমবারে যে অ্যান্টি-ডি অ্যান্টিবডি তৈরি হয়েছিল ওইটা হচ্ছে ওই সেকেন্ড টাইমে এসে ডি অ্যান্টিজেনটাকে আক্রমণ করবে এবং ব্লাডের মধ্যে হচ্ছে হেমোলাইসিস শুরু হবে, আরবিসি ভাঙা শুরু করবে। তো এটা হচ্ছে একটা কন্ডিশন যখন আমরা মানুষের কারো একজনের ব্লাডের মধ্যে অ্যান্টি-ডি অ্যান্টিবডি পাইতে পারি, এটা নর্মাল কন্ডিশনে না। তাকে আমরা আরএইচ নেগেটিভ মানুষকে আরএইচ পজিটিভের ব্লাড দিয়েছিলাম, এই জন্য হচ্ছে তার ব্লাডের মধ্যে অ্যান্টি-ডি অ্যান্টিবডিটা তৈরি হয়েছে, নর্মালি কিন্তু ছিল না। আচ্ছা, এরকম আরএইচ নিয়ে ঝামেলা আরেকটা জায়গায় হতে পারে, সেটা হচ্ছে ওই যে ব্লাড গ্রুপিংয়ের ইন্ডিকেশনে আমরা শুরুতেই বলছিলাম যে প্রেগনেন্সিতে একটা রোল প্লে করে ব্লাড গ্রুপিংটা। তো এখানে প্রেগনেন্সির ক্ষেত্রে এবং চাইল্ড বার্থের ক্ষেত্রে আরএইচ ব্লাড গ্রুপটা একটা ঝামেলা সৃষ্টি করতে পারে। কী করতে পারে আমরা দেখি। ধরো একজন মা, এটা ধরো একজন মায়ের হচ্ছে ব্লাড সার্কুলেশন, মাদার
যিনি হচ্ছে RH নেগেটিভ। RH নেগেটিভ একজন মা, অর্থাৎ তার ব্লাডের মধ্যে যে আরবিসি এখানে কোনো ডি অ্যান্টিজেন নাই এবং প্লাজমাতেও কোনো ডি অ্যান্টিবডি নাই। আরেকজন ধরো পিতা, ফাদার হচ্ছে RH পজিটিভ। RH পজিটিভ মানে কি, তার আরবিসিতে ডি অ্যান্টিজেন আছে, RH পজিটিভ। তো তাদের যে সন্তান হবে, ফার্স্ট যে চিলড্রেনটা, তার ব্লাড গ্রুপ কী হবে? RH পজিটিভ আর নেগেটিভ, এর মধ্যে RH পজিটিভের যে জিন এটা হচ্ছে ডমিনেন্ট রিসেসিভের আইডিয়া তো আছেই তোমাদের। RH পজিটিভ যেটা, এই পজিটিভের জিনটা হচ্ছে ডমিনেন্ট। তাহলে তাদের যে ফার্স্ট চিলড্রেনটা হবে, ওই ফার্স্ট চিলড্রেনের ব্লাড গ্রুপ হবে RH পজিটিভ। এটা হচ্ছে ফার্স্ট চিলড্রেন, তার ব্লাড গ্রুপ হবে কি RH পজিটিভ। RH পজিটিভ মানে কি, তার ব্লাডের মধ্যে ডি অ্যান্টিজেন আছে। ওকে, এখন এই RH পজিটিভের যে ফিটাসটা, মানে তার এখনও জন্ম হয় নাই, সে ফিটাস হিসেবে এখনও মায়ের ইউটেরাসে আছে, সে হচ্ছে RH পজিটিভ, আর তার নিজের মা হচ্ছে কি RH নেগেটিভ, অর্থাৎ তার মায়ের বডিতে ডি অ্যান্টিজেন নাই। এখন যখন হচ্ছে ডেলিভারির সময় আসবে, বাচ্চা যখন জন্ম হইতে যাবে, তখন হচ্ছে কি হয় যে ফিটাসের কিছু ব্লাড হচ্ছে মায়ের সার্কুলেশনের মধ্যে প্রবেশ করে। এখানে হচ্ছে ফিটাস আর মায়ের মধ্যে বেশ কিছু ব্লাড ভেসেল থাকে, এগুলার দেখা যায় রাপচার হয়ে যায়, প্লাসেন্টা হচ্ছে মায়ের কাছ থেকে ডিটাচ হয়ে যায়। তো বেশ কিছু হচ্ছে ব্লাড ভেসেল রাপচার হয়ে এখানে ফিটোমেটার্নাল হেমোরেজ হয়। এসবের মাধ্যমে দেখা যায় যে ফিটাসের কিছু ব্লাড মায়ের বডিতে, মায়ের সার্কুলেশনে প্রবেশ করতেছে। ফিটাসের বডি থেকে কিছু ব্লাড মায়ের বডিতে প্রবেশ করতেছে। তো ফিটাসের ব্লাড কি RH পজিটিভ, অর্থাৎ ফিটাসের ব্লাডে কি আছে, ডি অ্যান্টিজেন আছে। এটা যদি মায়ের বডিতে প্রবেশ করে, তাহলে মায়ের বডিতে কি চলে আসলো, ডি অ্যান্টিজেন চলে আসলো। ডি অ্যান্টিজেন চলে আসলো মায়ের বডিতে। এখন মায়ের বডি থেকে ডি অ্যান্টিজেন ছিল না, মা তো RH নেগেটিভ, তার বডিতে ফিটাস থেকে ডি অ্যান্টিজেনটা প্রবেশ করলো। তখন কী হবে, মায়ের বডিতে ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হবে ডি অ্যান্টিজেনের বিরুদ্ধে, একটু আগে যেভাবে বললাম। আর ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হলে ইমিউন সিস্টেম কী করবে, এই ডি অ্যান্টিজেনের এগেনস্টে সে অ্যান্টিবডি তৈরি শুরু করবে। সে এই ডি অ্যান্টিজেনের এগেনস্টে কী তৈরি করবে, অ্যান্টি-ডি অ্যান্টিবডি তৈরি করবে। অ্যান্টি-ডি অ্যান্টিবডি তৈরি করবে, ঠিক আছে। তো এই অ্যান্টি-ডি অ্যান্টিবডি তৈরি হইল, এই স্টেজে মাকে আমরা বলি সেন্সিটাইজড। মায়ের বডিতে যখন ডি অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, তখন এই মাদারকে আমরা বলতেছি কি, সেন্সিটাইজড। এখন এই মায়ের এই যে অ্যান্টি-ডি অ্যান্টিবডিগুলো, এগুলো কি ফিটাসের কোনো ক্ষতি করবে? উত্তর হচ্ছে না। প্রথম যে বাচ্চাটা, তার কোনো ক্ষতি হবে না, কারণ সে তো অলরেডি জন্ম নিয়ে ফেলেছে। তার সার্কুলেশন, তার ব্লাড যখন মায়ের শরীরে প্রবেশ করছে, তখনই তো হচ্ছে এসব কাহিনী শুরু হয়েছে। তো ততক্ষণে তো তার জন্ম হয়ে গেছে, প্লাস এই অ্যান্টি-ডি অ্যান্টিবডিটা তৈরি হতে কিছু সময় লাগে, ততদিনে এই বাচ্চার জন্ম হয়ে গেছে। এই জন্য ফার্স্ট প্রেগনেন্সির যে ফার্স্ট যে সন্তানটা, তার কোনো ক্ষতি হবে না। কিন্তু সমস্যা হবে সেকেন্ড প্রেগনেন্সিতে গিয়ে। মা তো অলরেডি ফার্স্ট প্রেগনেন্সির পরে কী হয়ে গেছে, সেন্সিটাইজড হয়ে গেছে, অর্থাৎ মায়ের বডিতে অ্যান্টি-ডি অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। এখন ধরো সেকেন্ড প্রেগনেন্সি হইলো আবার, তো সেকেন্ড প্রেগনেন্সিতে তো আবার সেম, মা হচ্ছে RH নেগেটিভ, বাবা হচ্ছে RH পজিটিভ, তাহলে যে চিলড্রেনটা হবে সে RH পজিটিভ হবে। এখন ধরো এটা মায়ের বডিতে হচ্ছে মাদার হচ্ছে কি RH নেগেটিভ, বাট এই মা হচ্ছে কি সেন্সিটাইজড, অর্থাৎ প্রথম প্রেগনেন্সির পরে তিনি সেন্সিটাইজড হয়ে গেছেন, অর্থাৎ তার বডিতে অ্যান্টি-ডি অ্যান্টিবডি তৈরি হয়েছে। তো ওনার নিজের আরবিসিতে কোনো ডি অ্যান্টিজেন নাই, কিন্তু ফার্স্ট প্রেগনেন্সির পরে তার বডিতে কি তৈরি হয়েছিল, অ্যান্টি-ডি অ্যান্টিবডি তৈরি হয়েছে, অ্যান্টি-ডি অ্যান্টিবডি তৈরি হয়েছে। এখন তার শরীরের মধ্যে যে ফিটাসটা গ্রো করতেছে, সেকেন্ড প্রেগনেন্সির যে ফিটাসটা, এটা হচ্ছে সেকেন্ড চাইল্ড, মানে দ্বিতীয় সন্তানটা, সেকেন্ড ফিটাস। সে সেকেন্ড ফিটাসটাও ফার্স্ট ফিটাসের মতোই কি RH পজিটিভ। সেকেন্ড ফিটাস যেটা গ্রো করতেছে, এই সেকেন্ড ফিটাসের যেহেতু RH পজিটিভ, তাহলে সেকেন্ড ফিটাসের ব্লাড গ্রুপ কী হবে, ব্লাডের মধ্যে কী থাকবে, এই যে ডি অ্যান্টিজেনটা থাকবে, তার ব্লাডের মধ্যে ডি অ্যান্টিজেন থাকবে। আর তার মা যেহেতু তার প্রথম সন্তান জন্মদানের পরেই কী হয়ে গেছে, সেন্সিটাইজড হয়ে গেছে, মায়ের শরীরে অ্যান্টি-ডি আছে, আর ওই সেকেন্ড বাচ্চাটা হচ্ছে RH পজিটিভ, তাহলে তার বডিতে আছে ডি অ্যান্টিজেন। এখন মা আর বাচ্চার মধ্যে কানেকশন থাকে কিসের মাধ্যমে, প্লাসেন্টার মাধ্যমে। তো এই অ্যান্টি-ডি অ্যান্টিবডি যেটা আছে, এটা প্লাসেন্টা ক্রস করে বাচ্চার শরীরে প্রবেশ করবে, করার পরে এই অ্যান্টি-ডি অ্যান্টিবডিটা ডি অ্যান্টিজেনকে আক্রমণ করবে, এবং তাদের মধ্যে তখন ফিটাসের যে আরবিসিগুলো, এগুলোতে অ্যাগ্লুটিনেশন রিঅ্যাকশন হবে এবং হেমোলাইসিস শুরু হবে, অর্থাৎ ফিটাসের আরবিসিগুলো ভেঙে যাওয়া শুরু করবে।
তো ফিটাসের আরবিসি যদি ভেঙে যাওয়া শুরু করে এখানে কী হচ্ছে তাহলে এই যে অ্যান্টিডি এবং ডি অ্যান্টিজেনের মধ্যে রিয়েকশন শুরু হয়েছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়েকশন শুরু হয়েছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়েকশন, যার ফলে কী হয়েছে হিমোলাইসিস শুরু হয়েছে, অর্থাৎ আরবিসি ভাঙা শুরু করছে। হিমোলাইসিস হচ্ছে আরবিসি ভাঙা শুরু করছে। তো আরবিসি যদি ভাঙতে শুরু করে আরবিসির পরিমাণ কমে যাবে, আর আরবিসির সংখ্যা কমে গেলে এটাকে কী বলে অ্যানিমিয়া বলে। তাহলে অ্যানিমিয়া দেখা দিবে। এখন অ্যানিমিয়া যদি দেখা দেয় তো এটাকে কম্পেনসেট করার জন্য, মানে এই যে ক্ষতিটা হইলে ক্ষতিটা পূরণ করার জন্য কী হবে যে ওই বাচ্চাটার বডিতে আরবিসি তৈরির যে প্রসেস ইরাইথ্রোপোয়েসিস, এই প্রসেসটা অনেক বেশি বেড়ে যাবে। বোন মেরুতে অনেক বেশি পরিমাণে ইরাইথ্রোপোয়েসিস হতে থাকবে, আরবিসি তৈরি হতে থাকবে। কিডনি থেকে ইরাইথ্রোপোয়েটিন এসে স্টিমুলেশন দিবে বোন মেরুকে, বোন মেরুতে প্রচুর পরিমাণে হচ্ছে আরবিসি তৈরি হতে থাকবে। প্লাস বোন মেরুর বাইরে বিভিন্ন অর্গানে লাইক লিভারে স্প্লিনে এখানে হচ্ছে দেখা যাবে ইরাইথ্রোপোয়েসিস শুরু হয়ে গেছে, আরবিসি তৈরি হচ্ছে। লিভার স্প্লিনে যে আরবিসি তৈরি হয় এটাকে বলা হয় এক্সট্রা মেডুলারি ইরাইথ্রোপোয়েসিস, অর্থাৎ বোন মেরুর বাইরে হওয়া ইরাইথ্রোপোয়েসিস। তো এই যে এক্সেসিভ রেটে ইরাইথ্রোপোয়েসিস শুরু হইলো, আরবিসি তৈরি হওয়া শুরু হলো, তখন কী হবে যে আরবিসিগুলো বোন মেরুতে তৈরি হচ্ছে, তো এরা ফুল ম্যাচিউর হওয়ার আগে দেখা যাবে সার্কুলেশনে চলে আসতেছে। তখন সার্কুলেশনে আমরা ম্যাচিউর আরবিসি পাবো না, আমরা কী পাবো, আমরা কিছু ইম্যাচিউর আরবিসি পাবো। এই যে নিউক্লিয়াসযুক্ত ইম্যাচিউর আরবিসি। নর্মাল আরবিসিতে তো নিউক্লিয়াস থাকে না, বাইকনকেভ শেপের হয়, কিন্তু এক্সেসিভ রেটে যখন ইরাইথ্রোপোয়েসিস শুরু হবে ওই অ্যানিমিয়াটাকে কম্পেনসেট করার জন্য, তখন আমরা সার্কুলেশনে কিছু ইম্যাচিউর আরবিসি পাবো। এগুলো হচ্ছে ইম্যাচিউর আরবিসি, পুরোপুরি ম্যাচিউর হয় নাই। তো ফুল ম্যাচিউর আরবিসিকে আমরা কি বলি ইরাইথ্রোসাইট, আর এই ইম্যাচিউর আরবিসিগুলোকে আমরা কি বলি ইরাইথ্রোব্লাস্ট, এগুলোকে আমরা বলি ইরাইথ্রোব্লাস্ট। তো এই যে ফিটাসের বডিতে ফিটাসের ওই বাচ্চার সার্কুলেশন আমরা তাইলে ইরাইথ্রোব্লাস্ট পাচ্ছি ওই ফিটাসের সার্কুলেশনে, এই জন্য এই কন্ডিশনটাকে বলা হয় ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস, অর্থাৎ ফিটাসের বডি সার্কুলেশন আমরা ইরাইথ্রোব্লাস্ট পাচ্ছি। কেন পাচ্ছি বুঝতে পারছো আশা করি, যে তার মায়ের বডি থেকে হচ্ছে অ্যান্টিডি অ্যান্টিবডি আসছে, যেহেতু তার মা প্রথম প্রেগনেন্সি পরে সেন্সিটাইজড হয়ে যায়, তো সেকেন্ড প্রেগনেন্সিতে ওই অ্যান্টিডি অ্যান্টিবডিটা সেকেন্ড বাচ্চার শরীরে প্রবেশ করে, আর সেকেন্ড বাচ্চাটাও তো আরএস পজিটিভ, তাহলে তার ডি অ্যান্টিজেন আসে, সেই ডি অ্যান্টিজেনের সাথে ডি অ্যান্টিবডি রিয়েকশন করে, তখন হচ্ছে আরবিসি হিমোলাইসিস শুরু হয়, আরবিসি ভাঙা শুরু হয়, ভাঙা শুরু হলে অ্যানিমিয়া দেখা দেয়। যখন অ্যানিমিয়া দেখা দেয় এটাকে কম্পেনসেট করার জন্য ইরাইথ্রোপোয়েসিস অনেক বেশি বেড়ে যায়, বোন মেরুর বাইরে লিভার স্প্লিনেও ইরাইথ্রোপোয়েসিস শুরু হয় এবং ইম্যাচিউর আরবিসি তৈরি হওয়া শুরু হয়। এই ইম্যাচিউর আরবিসিকে আমরা বলতেছি ইরাইথ্রোব্লাস্ট। ইরাইথ্রোসাইট হচ্ছে ম্যাচিউর আরবিসি আর ইম্যাচিউর আরবিসি হচ্ছে ইরাইথ্রোব্লাস্ট। আর তো এই কন্ডিশনটাই হচ্ছে ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস, অর্থাৎ ফিটাসের সার্কুলেশনে আমরা ইরাইথ্রোব্লাস্ট পাচ্ছি। তো এটা হচ্ছে ডেফিনিশন, পরীক্ষার মধ্যে জিজ্ঞেস করে বলে এটা লিখতে পারবা, আর রিটেনে যদি আসে তাহলে এভাবে ফ্লো চার্ট করে লিখতে পারবা ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস জিনিসটা কি। তাহলে একটা বাচ্চা যদি ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস নিয়ে জন্ম নেয় তার কী কী ক্লিনিক্যাল ফিচার্স থাকবে একটু চিন্তা করো। আমরা প্রথম বেশ কয়েকটা অলরেডি বলে ফেলছি। এক নম্বরে তার যেহেতু আরবিসি ব্রেকডাউন হচ্ছে প্রচুর পরিমাণে, তাহলে তার কী থাকবে অ্যানিমিয়া থাকবে, অ্যানিমিয়া থাকবে। আর কি থাকবে, আরবিসি যদি ভাঙে, আরবিসি ভাঙলে কী বের হয়, হিমোগ্লোবিন বের হয়, হিমোগ্লোবিন বের হয়। এই হিমোগ্লোবিনটা মেটাবোলাইজ হয় কোথায়, লিভারে। লিভারে হিমোগ্লোবিন মেটাবোলাইজ হয়ে কী তৈরি হয়, বিলিরুবিন। কী তৈরি হচ্ছে, বিলিরুবিন তৈরি হচ্ছে। তো এই যে এই বিলিরুবিনটা লিভারে গিয়ে মেটাবোলাইজ হয়, তো বিলিরুবিনের পরিমাণ যদি সার্কুলেশন অনেক বেশি বেড়ে যায়, ব্লাডের মধ্যে যদি অনেক বেশি বিলিরুবিন চলে আসে, তখন এই কন্ডিশনটাকে কি বলে, জন্ডিস বলে। বিলিরুবিনের পরিমাণ অনেক বেশি যদি বেড়ে যায় ব্লাডের মধ্যে, তখন এটাকে জন্ডিস বলে। তাহলে তার জন্ডিস দেখা দিবে, অ্যানিমিয়া হবে, জন্ডিস হবে। তারপর বিলিরুবিনের পরিমাণটা যদি অনেক বেশি বেড়ে যায়, অনেক বেশি মানে ধরো 18 বা 20 মিলিগ্রাম পার ডেসিলিটারও বেশি বেড়ে গেছে, তখন কি হয় যে বাচ্চাদের ক্ষেত্রে ব্লাড ব্রেন ব্যারিয়ার বলে যে একটা জিনিস আছে, মানে সবারই থাকে ব্লাড ব্রেন ব্যারিয়ার, যেটা হচ্ছে ব্লাড সার্কুলেশন থেকে ব্রেইনকে সেপারেট করে রাখে। এই ব্লাড ব্রেন ব্যারিয়ারটা বাচ্চাদের ক্ষেত্রে ফুললি ডেভেলপ থাকে না, যার কারণে দেখা যায় কি যে যদি সিভিয়ার জন্ডিস হয়, বিলিরুবিনের কনসেন্ট্রেশন অনেক হাই হয়ে যায়, 18 বা 20-এর উপরে চলে যায়, মিলিগ্রাম পার ডেসিলিটারের উপরে চলে যায়, তখন হচ্ছে এই বিলিরুবিনটা কি করে, এটা হচ্ছে তোমার এই যে ব্লাড ব্রেন ব্যারিয়ার আছে, ব্লাড ব্রেন ব্যারিয়ার, এই ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে বেজাল গ্যাংলিয়া নামে একটা পার্ট আছে ব্রেনের মধ্যে, বেজাল গ্যাংলিয়া, এই বেজাল গ্যাংলিয়াতে গিয়ে জমা হয়, তখন বিভিন্ন নিউরোলজিক্যাল সিমটম দেখা দেয়, নিউরোলজিক্যাল সিনড্রোম ডেভেলপ করে একটা। এই কন্ডিশনটাকে বলা হয় কার্নিকটেরাস, একটা নিউরোলজিক্যাল সিনড্রোম। কেন ডেভেলপ করে, বেজাল গ্যাংলিয়াতে বিলিরুবিন ডিপোজিট করার কারণে। কাদের ক্ষেত্রে হয়, বাচ্চাদের ক্ষেত্রে। কারণ বাচ্চাদের ব্লাড ব্রেন ব্যারিয়ারটা ফুলি ডেভেলপ থাকে না।
আচ্ছা, আর কি হতে পারে, আর কি ক্লিনিক্যাল ফিচার্স থাকতে পারে? ওই যে বললাম লিভার, স্প্লিন এগুলোতেও ইরাইথ্রোপোয়েসিস শুরু হয়ে গেছে, এক্সট্রামেডুলার ইরাইথ্রোপোয়েসিস। তারপর ওই বিলিরুবিন, এটা মেটাবলাইজ করতে হচ্ছে লিভারকে। তো এদের উপর ওয়ার্কলোড বেড়ে গেছে লিভার, স্প্লিন এগুলোর উপর, যার কারণে গিয়ে লিভার, স্প্লিন এগুলা এনলার্জ হয়ে যাবে, অর্থাৎ হেপাটোস্প্লেনোমেগালি হবে। হেপাটোস্প্লেনোমেগালি, লিভার এবং স্প্লিন এনলার্জ হয়ে যাবে, এবং লিভারের উপর ওয়ার্কলোড বাড়তে আছে, সে হচ্ছে ইরাইথ্রোপোয়েসিস করতেছে, প্লাস এদিকে বিলিরুবিন মেটাবলাইজ করতেছে। একসময় দেখা যায় লিভার ড্যামেজ হওয়া শুরু হয়, তো সিভিয়ার লিভার ড্যামেজ হয়, আর যদি ট্রিটমেন্ট করা না হয় ফাইনালি কী হবে, ডেথ হবে। ট্রিটমেন্ট না করা হলে ঠিকঠাক মতো ফাইনালি ডেথ হবে। তাহলে কী ট্রিটমেন্ট করতে হবে? তাহলে এই 3টা ট্রিটমেন্ট। এই ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস যদি কোনো বাচ্চার হয়ে যায়, তাহলে তাকে আমরা এই 3টা ট্রিটমেন্ট দিই। একটা হচ্ছে ফটোথেরাপি জিনিসটা কি? ফটো মানে বুঝতে পারতেছো লাইট, কোন লাইট ইউজ করে? এখানে ইউভি লাইট ইউজ করে, বাচ্চাকে ইউভি লাইটের মধ্যে রাখা হয়। তো এই ইউভি লাইট কী করে, ওই বিলিরুবিনটাকে হচ্ছে এমনভাবে কনভার্ট করে দেয় যাতে কেমিক্যাল মডিফিকেশন করে ফেলে, যার কারণে বিলিরুবিনটা হচ্ছে ওয়াটার সলিবল হয়ে যায়। ওয়াটার সলিবল হয়ে গেলে কী হবে, এটা বডি থেকে ইজিলি ইউরিনের মাধ্যমে এক্সক্রিট হয়ে যেতে পারবে। তারপর অ্যানিমিয়া ডেভেলপ করে, ও অ্যানিমিয়া ম্যানেজমেন্ট করে। আর এক্সচেঞ্জ ট্রান্সফিউশন বলে, এক্সচেঞ্জ ট্রান্সফিউশন নামে একটা জিনিস করে। এই জিনিসটা কি? এটা হচ্ছে যে ধরো এই বাচ্চাটা, ওর বডিতে হচ্ছে RH নেগেটিভ বাচ্চাটা, তো ওর বডিতে যে আরবিসিগুলো আছে এগুলোতে কোনো ডি অ্যান্টিজেন নাই, বাট ওর মায়ের বডি থেকে অ্যান্টি অ্যান্টিবডি এসে ঢুকছে, যার কারণে এত সমস্যা তৈরি হয়েছে। যে অ্যান্টিডি এসে ঢুকছে, অ্যান্টিডি। তো এক্সচেঞ্জ ট্রান্সফিউশনে কী করা হয়? এক্সচেঞ্জ ট্রান্সফিউশনে এই বাচ্চার বডি থেকে একটা চার্টেন অ্যামাউন্ট অফ ব্লাড নিয়ে নেওয়া হয়, এবং সেম ব্লাড গ্রুপের সেম অ্যামাউন্ট অফ ব্লাড তাকে হচ্ছে ট্রান্সফিউশন করা হয়, অর্থাৎ তার ব্লাডটা নিয়ে ওই গ্রুপের অন্য একটা ব্লাড তাকে দেওয়া হয়। এতে লাভটা কী হচ্ছে? লাভ হচ্ছে তাকে যে নর্মাল ব্লাডটা দেওয়া হচ্ছে সেখানে তো কোনো অ্যান্টিডি নাই, সেখানে কোনো অ্যান্টিডি নাই, কিন্তু তার কাছ থেকে যে ব্লাডটা নিয়ে নেওয়া হচ্ছে ওই ব্লাডের মধ্যে অ্যান্টিডি আছে। তাহলে অ্যান্টিডিওয়ালা ব্লাডটা নিয়ে তাকে নতুন একটা ব্লাড দেওয়া হচ্ছে, এটাই হচ্ছে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। তো এগুলো হচ্ছে ট্রিটমেন্ট। এখন এই ডিজিজটা যাতে না হয়, এটা প্রিভেনশনের জন্য কি করা যায়? তো এটা প্রিভেনশনের জন্য যে একটা মা RH নেগেটিভ একটা মা আর বাবা RH পজিটিভ, যদি দেখা যায় যে সন্তানের ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস ডেভেলপ করতে পারে, তখন হচ্ছে এই মাকে হচ্ছে একটা ইনজেকশন দেওয়া হয়, অ্যান্টিবডি ইনজেকশন দেওয়া হয়, অ্যান্টিবডি ইনজেকশন দেওয়া হয় মাকে। কখন দেওয়া হয়? 2টা পিরিয়ডে দেওয়া হয়। একটা হচ্ছে প্রেগনেন্সির সময় দিলে 28 উইকে দেওয়া হয়, 28 উইক অফ জেস্টেশন। প্রেগনেন্সির সময় দিলে 28 উইকে দেওয়া হয়। আর যদি বাচ্চা জন্মের পর দেওয়া হয় তাহলে ডেলিভারির 72 আওয়ার্সের মধ্যে দেওয়া হয়, উইদিন 72 আওয়ার্স অফ ডেলিভারি। এই 2টা পিরিয়ডে দেওয়া যায়। এটা অ্যান্টিবডি ইনজেকশন, এটা দিলে ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস ডেভেলপ করে না। তো এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস ডেভেলপ করলো কেন? ঝামেলাটা শুরু হয়েছে তো অ্যান্টিবডির জন্যই, তাহলে এটা প্রিভেনশনের জন্য আমরা আবার ওই সেম জিনিস ইনজেকশনের মাধ্যমে দিচ্ছি, তো জিনিসটা কেমন হয়ে গেল না? তো এটা হচ্ছে আমরা একটু দেখি যে ধরো মায়ের সার্কুলেশনে, মা তো হচ্ছে RH নেগেটিভ, এটা হচ্ছে মায়ের সার্কুলেশন, মা হচ্ছে RH নেগেটিভ, তার বডিতে যে আরবিসিগুলো আছে এখানে কোনো ডি অ্যান্টিজেন নাই, এবং তার শরীরের মধ্যে কোনো ডি অ্যান্টিবডিও নাই, ডি অ্যান্টিবডিও নাই, তার ডি অ্যান্টিজেনও নাই, ডি অ্যান্টিবডিও নাই। কিন্তু প্রথম প্রেগনেন্সির পরে কী সমস্যা হয়েছিল? ফিটাসের বডি থেকে ওই ডি অ্যান্টিজেনওয়ালা যে আরবিসিগুলো ওইগুলো এসে মায়ের শরীরে প্রবেশ করছিল। এই যে ফিটাসের বডি থেকে ডি অ্যান্টিজেনযুক্ত যে আরবিসিগুলো ওইগুলো আসছিল মায়ের বডিতে, এবং তারা এসে মায়ের ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করে দিয়েছে। পরে মায়ের ইমিউন সিস্টেম গিয়ে অ্যান্টিবডি তৈরি করা শুরু করছে। কিন্তু এখন আমরা কি করলাম যে মায়ের ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হওয়ার আগে আমরাই হচ্ছে অ্যান্টিবডিটা ইনজেকশনের মাধ্যমে দিয়ে দিলাম, আমরাই বাইরে থেকে অ্যান্টিবডিটা ইনজেকশনের মাধ্যমে দিয়ে দিলাম। তো এই অ্যান্টিবডিটা কী করবে? এটা হচ্ছে যে ফিটাসের যে ডি অ্যান্টিজেনওয়ালা আরবিসিগুলো আসছে এগুলোকে ডিস্ট্রয় করে দিবে, যার ফলে এরা আর ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করার মতো সময়টা পাবে না। তো আমরা যেগুলো ইনজেকশনের মাধ্যমে দিলাম এগুলো তো
লিমিটেড, এগুলো কয়েক মাস পরে এমনিই নষ্ট হয়ে যাবে। কিন্তু মায়ের ইমিউন সিস্টেম যদি অ্যাক্টিভেট হয়ে যাইতো তখন এটা কন্টিনিউয়াসলি অ্যান্টিবডি প্রোডাকশন করতো। তো ওই ইমিউন সিস্টেমকে আমরা অ্যাক্টিভেট হয়ে দিই নাই এটা ইনজেকশন দেওয়ার মাধ্যমে। তো এটার মাধ্যমে আমরা প্রিভেন্ট করতে পারি এই ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। আচ্ছা, আমাদের ব্লাড গ্রুপিং টপিকটা শেষ। এখন নেক্সট যে টপিকটা এটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন। ব্লাড ট্রান্সফিউশন মানে কি আমরা জানি যে একজন মানুষের কাছ থেকে ব্লাড নিয়ে তার পুরো ব্লাডটাই অথবা ব্লাডের কোনো একটা পার্ট আরেকজন মানুষকে দেওয়া, ঠিক আছে। আমরা হোল ব্লাডও দিতে পারি অথবা ব্লাডের কোনো প্রোডাক্টও দিতে পারি। ব্লাডের প্রোডাক্ট বলতে আমরা শুধু রেড সেলটা দিতে পারি অথবা শুধু হোয়াইট ব্লাড সেলটা অথবা শুধু প্লাটিলেট অথবা শুধু প্লাজমা দিতে পারি, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। কখন দেয় আমরা ব্লাড ট্রান্সফিউশন কেন দরকার হয়, অর্থাৎ ব্লাড ট্রান্সফিউশনের ইন্ডিকেশন কী কী? ওই যে রক্তের বদলে রক্ত, কারো বডিতে রক্ত বা ফ্লুইড ব্লাড কমে গেছে তখন আমরা দিব। কীভাবে কমতে পারে? সিভিয়ার ব্লিডিং হচ্ছে, অনেক বেশি ব্লিডিং মানে হেমোরেজ হচ্ছে, তাহলে হেমোরেজের জন্য দেই। তারপর কারো একজনের বড় সড়ো কোনো একটা সার্জারি হয়েছে, সার্জারি হবে বা হয়েছে, তো অনেক বেশি ব্লিডিং হয় সার্জারিতে, ওই ব্লিডিংটা কম্পেনসেট করার জন্য আমরা দেই। তারপর যদি কারো শরীর পুড়ে যায়, সিভিয়ার বার্ন যদি হয়, বার্নের ফলে ফ্লুইড লস হয়, হাইপোভোলেমিয়া হয়, তো সেটাকে ট্যাকেল দেওয়ার জন্য আমরা ব্লাড দেই, ব্লাড ট্রান্সফিউশন করি। তারপর কারো যদি সিভিয়ার অ্যানিমিয়া থাকে, হিমোগ্লোবিন লেভেল দেখা যায় নর্মালি 14 থেকে 18 বা 12 থেকে 16 এরকম থাকে মিলিগ্রাম পার ডিএল, গ্রাম পার ডিএল। যদি দেখা যায় 10-এর কমে গেছে, 10 গ্রাম পার ডিএলের কমে গেছে হিমোগ্লোবিন, তখন আমরা ব্লাড ট্রান্সফিউশন করি। এছাড়াও কিছু ডিজিজ আছে হিমোলাইটিক ডিজিজ, যেগুলোতে হচ্ছে দেখা যায় আরবিসি ব্রেকডাউন হয়ে যাচ্ছে বা ব্লাডে বিভিন্ন ধরনের সমস্যা হয়, অ্যানিমিয়া হয়। এই ডিজিজগুলোতে আমরা ব্লাড ট্রান্সফিউশন করি, যেমন হচ্ছে থ্যালাসেমিয়া, এদের কয়েক মাস পর ব্লাড দেওয়া লাগে। তারপর লিউকেমিয়ার পেশেন্টদের, এই যে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, তারপর ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন, হিমোফিলিয়ার পেশেন্ট বা ডেঙ্গু ফিভারও যদি, ডেঙ্গু জ্বরও যদি সিভিয়ার হয়ে যায় তখনও আমাদের কী দিতে হয়, ব্লাড ট্রান্সফিউশন করতে হয়। এগুলো হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের ইন্ডিকেশন বা কখন কখন ব্লাড ট্রান্সফিউশন দরকার হয়। আচ্ছা, এখন কোন গ্রুপের মানুষ কাকে ব্লাড দিতে পারবে, একটা কথা আছে যে কোন গ্রুপ কাকে ব্লাড দিতে পারবে, এটা হয়তো তোমরা জানো অনেকেই, তাও আমি একটু শর্টকাটে বলি যে একটা সিঙ্গেল লাইন মনে রাখবা, তাহলেই ইজি হয়ে যাবে যে কোন গ্রুপ কাকে ব্লাড দিতে পারবে। ধরো যে ব্লাড দেয় তাকে কি বলে, ডোনার, আর যে ব্লাড রিসিভ করে তাকে বলে রিসিপিয়েন্ট। তো জাস্ট একটা কথাই মনে রাখবা যে রিসিপিয়েন্টকে আমরা এমন কোনো অ্যান্টিজেন দিব না যেটা তার বডিতে নাই। রিসিপিয়েন্টকে আমরা এমন কোনো অ্যান্টিজেন দিব না যেটা তার বডিতে নাই। একটা এক্সাম্পল ধরো যে এ ব্লাড গ্রুপের একজন মানুষ, তাকে কে কে ব্লাড দিতে পারবে? আমার কাছে অ্যাভেলেবল অপশন আছে এ বি ও। তো এ কি তাকে ব্লাড দিতে পারবে? এর কোনো অ্যান্টিজেন আছে, এ অ্যান্টিজেন আছে, আর ওরও এ অ্যান্টিজেন আছে, তাহলে নতুন তো কোনো অ্যান্টিজেন নাই, তাহলে ও অবশ্যই ব্লাড দিতে পারবে। বি কি ব্লাড দিতে পারবে? বি এর কোনো অ্যান্টিজেন আছে, বি অ্যান্টিজেন আছে, কিন্তু ওর তো বি অ্যান্টিজেন নাই, তাহলে কি বললাম, ওকে এমন কোনো অ্যান্টিজেন দিব না যেটা ওর নাই, তাহলে বি অ্যান্টিজেন বি ব্লাড গ্রুপ ওকে ব্লাড দিতে পারবে না। এ বি কি ব্লাড দিতে পারবে? এ বি এর এও আছে, বিও আছে, ঠিক আছে, কিন্তু ওর তো বি নাই, তাহলে ওকে ব্লাড দেওয়া যাবে না, এ বি দিতে পারবে না। আর ও কি দিতে পারবে? ও এর কোনো অ্যান্টিজেনই নাই, তাহলে ও অবশ্যই ওকে ব্লাড দিতে পারবে। তো এই শর্টকাটটা মনে রাখলে তোমরা প্রত্যেকটা ব্লাড গ্রুপের ক্ষেত্রে বের করতে পারবা কে কাকে ব্লাড দিতে পারবে না পারবে এটা। আচ্ছা, ব্লাড দেওয়ার আগে একটা কাজ করা হয় যাকে বলে ক্রস ম্যাচিং। জিনিসটা কি, যে ডোনার যে ব্লাড দিবে আর যে ব্লাড নিবে রিসিপিয়েন্ট, আচ্ছা, ডোনারের কাছ থেকে ব্লাড নেওয়া হয়। ব্লাডের তো দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে আরবিসি থাকে, আরেকটা হলো প্লাজমা। মেইনলি আমরা ভাগ করলাম প্লাজমা আরবিসি, এই দুইটা পার্ট আলাদা করা হয়। রিসিপিয়েন্টের কাছ থেকেও একটা ব্লাডের স্যাম্পল নেওয়া হয়, ছোট্ট একটা ব্লাডের স্যাম্পল। ডোনারের কাছ থেকে আমরা ব্লাডের ছোট্ট একটা স্যাম্পল নিব, রিসিপিয়েন্টের কাছ থেকেও একটা স্যাম্পল নিব। এই স্যাম্পলকে আমরা ভাগ করলাম আরবিসি আর প্লাজমাতে ভাগ করলাম। তো এই যে ডোনারের যে আরবিসি, এটাকে রিসিপিয়েন্টের প্লাজমার সাথে ম্যাচ করানো হয়, করে দেখা হয় কোনো রিয়েকশন হচ্ছে কিনা, অ্যাগ্লুটিনেশন রিয়েকশন হচ্ছে কিনা। যদি না হয় তাহলে ওকে এই ব্লাডটা দেওয়া যাবে, আর যদি হয় তাহলে দেওয়া যাবে না। তো এই যে ব্লাড দেওয়ার আগে যে ম্যাচটা করানো হচ্ছে এটাকে বলে ক্রস ম্যাচিং। তো এখানে এই যে ডোনারের আরবিসি আর রিসিপিয়েন্টের প্লাজমা ম্যাচ করানো হয়, আবার ডোনারের প্লাজমা রিসিপিয়েন্টের আরবিসি ম্যাচ করানো হয়। এর মধ্যে এটাই হচ্ছে মেইন।
ডোনারের আরবিসি আর রিসিপিয়েন্টের প্লাজমা যে ম্যাচ করানো হয় এটাই মেইন, এটাকে বলা হয় মেজর ক্রস টাইপিং, মেজর ক্রস ম্যাচিং। তো এটাকে মেজর কেন বলা হচ্ছে, এটাকে কেন মেজর বলা হচ্ছে না, কারণ হচ্ছে যে ডোনারের যে প্লাজমা, ডোনারের কাছ থেকে তো খুব ডোনারের কাছ থেকে আমরা কতটুকু ব্লাড নেই, হয়তো 400-450 ml এক ব্যাগ রক্তের মধ্যে, তার মধ্যে প্লাজমার পরিমাণ তো আরও কম। কিন্তু ওই যে রিসিপিয়েন্ট তার পুরো বডিতে প্রায় 3 লিটার প্লাজমা আছে। প্লাজমা হচ্ছে ব্লাডের ফ্লুইড পোর্শনটা। এখন এই সামান্যটুকু ফ্লুইড, ডোনারের যে প্লাজমা অল্প পরিমাণ ফ্লুইড রিসিপিয়েন্টের বডিতে এসে এটা হারাই যাবে, মানে পুরো ডাইলিউট হয়ে যাবে, যার কারণে ডোনারের প্লাজমাতে থাকা অ্যান্টিবডিগুলো রিসিপিয়েন্টের তেমন কিছু করতে পারবে না যদি মিসম্যাচ হয়ও। কিন্তু ডোনারের যে আরবিসিতে কি থাকে, অ্যান্টিজেন থাকে। এই অ্যান্টিজেনগুলো তো আরবিসির মধ্যে লাগানো আছে, এরা তো ডাইলিউট হবে না। তো এই ডোনারের আরবিসিগুলাই মেনলি রিসিপিয়েন্টের প্লাজমার সাথে, প্লাজমাতে থাকা অ্যান্টিবডি যদি ম্যাচ না হয় সেক্ষেত্রে এই ডোনারের আরবিসিতে থাকা অ্যান্টিজেনগুলাই মেনলি রিয়েকশন করবে, হেমোলাইটিক রিয়েকশন করবে। এই জন্য এটাই হচ্ছে মেজর ক্রস ম্যাচিং। আর প্লাজমা, ডোনারের প্লাজমা তো বললামই ডাইলিউট হয়ে যাচ্ছে, এই জন্য এটা তেমন একটা ধর্তব্য না, এটা মাইনর ক্রস ম্যাচিং। আর একটা ছোট প্রশ্ন, যে ক্রস ম্যাচিং জিনিসটা কেন করা হয়? আমরা তো র্যান্ডম কাউকে ধরে নিয়ে আসতেছি না ব্লাড দেওয়ার জন্য, তো যে বি পজিটিভ ব্লাড লাগবে, বি পজিটিভ মানুষকে আনা হচ্ছে, তাহলে তাও ক্রস ম্যাচিং কেন করা হয়? কারণ হচ্ছে আমরা তো শুধু বি পজিটিভ, বি আর পজিটিভ মানে আরএইচ দুইটা ব্লাড গ্রুপ দেখতেছি, কিন্তু ব্লাড গ্রুপ সিস্টেম তো আরও অনেক আছে। এখন অন্য কোনো ব্লাড গ্রুপের জন্য যদি রিয়েকশন হয়ে যায়, হেমোলাইটিক রিয়েকশন হয়ে যায়, এগ্লুটিনেশন হয়ে যায়, এটা তো আমরা কনফার্ম করতে পারতেছি না। তো আমরা রিস্ক না নেওয়ার জন্য একবার হচ্ছে ম্যাচ করাই দেখি যে আসলেই ম্যাচ করতেছে কিনা, এই জন্য ক্রস ম্যাচিংটা করা হয়। আর আমাদের শেষের দিকে একটা টপিক, যে ব্লাড ট্রান্সফিউশন করলাম কিন্তু যদি ভুল ব্লাড দিয়ে দেই, একজন মানুষকে যদি ভুল গ্রুপের রক্ত দিয়ে দেই, এ গ্রুপের মানুষকে বি গ্রুপের রক্ত দিয়ে দিলাম, তখন কি হবে? তখন হচ্ছে বেশ কিছু হ্যাজার্ড দেখা দেয়, ক্ষতি হয়। এগুলোকে বলে হ্যাজার্ডস অফ মিসম্যাচড ব্লাড ট্রান্সফিউশন। এখানে সাথে সাথে কিছু হ্যাজার্ড দেখা দেয়, আর কিছু পরবর্তী গিয়ে আস্তে আস্তে ডিলেট কিছু হ্যাজার্ড দেখা দেয়। তো এটা ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন তোমাদের পরীক্ষার জন্য। ইমিডিয়েট কী কী হ্যাজার্ড আমরা দেখতে পাই? ইমিডিয়েট হ্যাজার্ডের মধ্যে দেখা যায় যে মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন হলে কী হবে বলো তো? অ্যান্টিজেন আর অ্যান্টিবডি রিয়েকশন করবে, অ্যাগ্লুটিনেশন হবে আরবিসির, অ্যাগ্লুটিনেশন হবে হয়ে আরবিসিগুলো ভাঙতে শুরু করবে, অর্থাৎ আরবিসির হেমোলাইসিস হবে। হেমোলাইসিস হলে কী হবে? এখান থেকে বিভিন্ন টক্সিক প্রোডাক্ট রিলিজ হবে, টক্সিক সাবস্টেন্স রিলিজ হবে, সাইটোকাইন রিলিজ হবে, তারপর কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেট হবে, অনেক কিছু রিলিজ হবে। তো এই জিনিসগুলো দেখা যায় কি, যে তোমার এই সিমটমগুলো প্রডিউস করে শিভারিং অ্যান্ড চিল, অর্থাৎ জ্বর আসে, শরীরে কাঁপুনি দিয়ে জ্বর আসে, কারণ হচ্ছে এই টক্সিক সাবস্টেন্সগুলো হাইপোথ্যালামাসের উপর ইফেক্ট ফেলে, যার কারণে শরীর কাঁপুনি দিয়ে দেখা যাবে জ্বর আসতেছে, শিভারিং চিল, তারপর ভমিটিং সেন্টারকে স্টিমুলেট করতেছে, নাউজিয়া ভমিটিং হয়, তারপর হচ্ছে পেটে পিঠে বুকে পিঠে দেখা যাচ্ছে ব্যথা হচ্ছে, ভায়োলেন্ট পেইন ইন দ্য ব্যাক, তারপর চেস্ট টাইটনেস। আর কি হয় যে এরা এই টক্সিক সাবস্টেন্সগুলো দেখা যায় পুরো বডিতে জেনারেলাইজড ভেসোডাইলেশন করে, তারপর ভেসেলের পারমিয়াবিলিটি বাড়ায় দেয়, যার কারণে ব্লাড ভেসেল থেকে ফ্লুইড বের হয়ে যায়। এসবের কারণে ব্লাড প্রেশারটা ফল করে, অর্থাৎ হাইপোটেনশন হয়, ব্লাড প্রেশার কমে যায়। আর ব্লাড প্রেশার কমতে কমতে এক সময় দেখা যায় পেশেন্ট শকের মধ্যে চলে যাচ্ছে, শক ডেভেলপ করতেছে। আর ব্লাড প্রেশার যদি কমে যায় তখন হার্ট কী করে, হার্ট চায় এটাকে কম্পেনসেট করতে, মানে ব্লাড প্রেশারটা বাড়ানোর জন্য বেশি বেশি পাম্প করে, যার ফলে কী হয়, হার্ট রেট বেড়ে যায়, ট্যাকিকার্ডিয়া হয়। আর বডি হচ্ছে অক্সিজেন বেশি বেশি করে অক্সিজেন কনজিউম করে এই কন্ডিশনটাকে কম্পেনসেট করার জন্য, যার ফলে রেসপিরেটরি রেটও বেড়ে যায়, যার ট্যাকিপনিয়া হয়। এগুলো হচ্ছে ইমিডিয়েট যে হ্যাজার্ডগুলো। আর ডিলেড হ্যাজার্ডের মধ্যে কী কী হয়, যে হেমোলাইটিক ট্রান্সফিউশন রিয়েকশন হয়, অর্থাৎ হেমোলাইসিস হয়, যেটা তো আমরা দেখাইলামই। হেমোলাইসিস হলে কী হয় বললাম, হিমোগ্লোবিন রিলিজ হবে, হিমোগ্লোবিন থেকে বিলিরুবিন বেড়ে গেলে জন্ডিস হয়। তারপর হিমোগ্লোবিনের পরিমাণ ব্লাডের মধ্যে বেড়ে গেলে হিমোগ্লোবিনেমিয়া হয়। অতিরিক্ত হিমোগ্লোবিন চলে আসলে সেটা ইউরিনের মাধ্যমে পাস করা শুরু করে, তখন হিমোগ্লোবিন ইউরিয়া হয়। আর ফাইনালি অ্যাকিউট রেনাল শাটডাউন হয়। তো এই অ্যাকিউট রেনাল শাটডাউন অর্থাৎ কিডনি পুরোপুরি বন্ধ হয়ে গেল, এই জিনিসটা কীভাবে হয়, এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক, এই জিনিসটাই পড়ি। অ্যাকিউট রেনাল শাটডাউন তিনটা ফেনোমেনন একসাথে মিলে অ্যাকিউট রেনাল শাটডাউন হয়। প্রথমে হচ্ছে রেনাল ভেসোকনস্ট্রিকশন হয়। কীভাবে হয়, যে এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়েকশন হইল মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশনের কারণে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়েকশন হলে কী হয়, অ্যাগ্লুটিনেশন হয়, হেমোলাইসিস হয়। হেমোলাইসিস হলে বিভিন্ন টক্সিক প্রোডাক্ট রিলিজ হচ্ছে, এই টক্সিক প্রোডাক্টগুলো কী করে, রেনাল ভেসোকনস্ট্রিকশন করে, কিডনির যে ভেসেলগুলো আছে এগুলোকে কনস্ট্রিক্ট করে, রেনাল ভেসোকনস্ট্রিকশন করে।
তো রেনাল ভ্যাসোকনস্ট্রিকশন হলে কি হয়, কিডনির মধ্যে দিয়ে ব্লাড ফ্লো কমে যাচ্ছে, কিডনির ইউরিন আউটপুট কমে যাচ্ছে, অর্থাৎ কিডনির কাজ কমে যাচ্ছে। এটা একটা ঘটনা, রেনাল ভ্যাসোকনস্ট্রিকশন। তারপর সেকেন্ড ফেনোমেননটা কি, সার্কুলেটরি শক ডেভেলপ করে। কীভাবে, এই যে হেমোলাইসিস হচ্ছে, হেমোলাইসিস হলে কী হবে, সার্কুলেটিং আরবিসির পরিমাণ কমে যায়, সার্কুলেটিং আরবিসির সংখ্যা কমে যাচ্ছে, কারণ হেমোলাইসিস হয়ে আরবিসি ভেঙে যাচ্ছে। প্লাস আর কি হয়, হেমোলাইসিস হলে ওই যে বললাম বিভিন্ন টক্সিক সাবস্টেন্স রিলিজ হচ্ছে হেমোলাইসিসের ফলে, এগুলা। আর কি হচ্ছে, ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হয়, ইমিউন রিয়েকশন হয়, ইমিউন রিয়েকশন হয়। এই ঘটনাগুলোর ফলে কি হয়, যে ব্লাড প্রেশার ফল করতে থাকে। ওই যে একটু আগে আমরা দেখলাম ব্লাড প্রেশার কমতে থাকে, ব্লাড প্রেশার কমতেছে। আর ব্লাড প্রেশার কমতে কমতে যদি অনেক বেশি কমে যায়, তখন দেখা যায় সার্কুলেটরি শক ডেভেলপ করে, পেশেন্ট শকে চলে যায়। আর শকে চলে গেলে কি হয়, বিভিন্ন অর্গানে ব্লাড ফ্লোটা কমে যায়। তো কিডনিতেও ব্লাড ফ্লো কমে যাবে, রেনাল ব্লাড ফ্লো কমে যাবে, রেনাল ব্লাড ফ্লো ডিক্রিজ হইল। আর রেনাল ব্লাড ফ্লো যদি কমে যায় তাহলে কি হবে, ইউরিন কম প্রডিউস হবে। ব্লাড যদি কম যায় কিডনিতে, ইউরিন কম প্রডিউস হবে, তাহলে ইউরিন আউটপুট কমে যাবে। ইউরিন আউটপুট কমে গেল, এটা সার্কুলেটরি শকের ফলে ইউরিন আউটপুট কমে গেল। আর ফাইনালি কী হয়, রেনাল টিউবুলার ব্লকেজ হয়। জিনিসটা কি, যে বেশি বেশি করে আরবিসি ব্রেকডাউন হচ্ছে, তাহলে প্লাজমাতে অনেক বেশি হিমোগ্লোবিন রিলিজ হচ্ছে। হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিন তো একটা প্রোটিন, এটা হচ্ছে প্লাজমাতে একটা প্রোটিনের সাথে বাইন্ড করা থাকে। যদি হিমোগ্লোবিন রিলিজ হয়ে ফ্রি হয়ে যায় প্লাজমাতে, তখন প্লাজমাতে একটা প্রোটিন আছে, নাম হচ্ছে হেপ্টোগ্লোবিন, এটার সাথে হিমোগ্লোবিন বাইন্ড করে। এটা হচ্ছে হেপ্টোগ্লোবিন, হেপ্টোগ্লোবিন। এই প্রোটিনের সাথে দেখা যায় হিমোগ্লোবিন গিয়ে বাইন্ড করে। এখন যদি প্রচুর পরিমাণে হিমোলাইসিস হয়, অনেক বেশি হিমোগ্লোবিন রিলিজ হবে। তো এত হিমোগ্লোবিনকে বাইন্ড করার জন্য তো হেপ্টোগ্লোবিন নাই, তো তখন দেখা যাবে প্লাজমাতে প্রচুর পরিমাণে ফ্রি হিমোগ্লোবিন আছে, ফ্রি হিমোগ্লোবিন। এই ফ্রি হিমোগ্লোবিনগুলো কী করবে, নর্মালি যখন হিমোগ্লোবিন হেপ্টোগ্লোবিনের সাথে বাইন্ড করে, তখন এটা কিডনির যে গ্লোমেরুলার মেমব্রেন আছে, মেমব্রেন দিয়ে পাস করতে পারে না, কারণ সাইজটা অনেক বড় থাকে, দুইটা মিলে কমপ্লেক্সটা বড় সাইজের হয়। কিন্তু হিমোগ্লোবিন যদি জাস্ট ফ্রি থাকে, তখন এটা গ্লোমেরুলার যে মেমব্রেন আছে কিডনির, ওই গ্লোমেরুলার মেমব্রেন দিয়ে পাস করে চলে যাবে। তখন দেখা যাবে এটা কিডনির গ্লোমেরুলার মেমব্রেন দিয়ে পাস করে চলে যাচ্ছে, এই যে রেনাল টিউবিউলে চলে যাচ্ছে। ঠিক আছে, এই যে গ্লোমেরুলার মেমব্রেন দিয়ে হিমোগ্লোবিন পাস করে কই চলে আসতেছে, রেনাল টিউবিউলে চলে আসতেছে। এসে এখানে রেনাল টিউবিউলের মধ্যে হিমোগ্লোবিনগুলো কী করবে, জমা হতে থাকবে, প্রিসিপিটেট করতে থাকবে। এভাবে একসময় রেনাল টিউবিউলটা বন্ধ করে দেবে হিমোগ্লোবিনগুলো, অর্থাৎ রেনাল টিউবিউল ব্লক করে দিল। ব্লক করে দিলে আর কোনো ইউরিন পাস করতে পারবে না, তাহলে ইউরিন আউটপুট একদমই বন্ধ হয়ে গেল। তো এই তিনটা ঘটনা, রেনাল ভ্যাসোকনস্ট্রিকশন প্লাস সার্কুলেটরি শক, এখানে ইউরিন আউটপুট কমতেছে, প্লাস রেনাল টিউবিউলার ব্লকেজ হয়ে যদি পুরো টিউব বন্ধ হয়ে যায়, তো ইউরিন আউটপুটটা একদমই বন্ধ হয়ে যাবে। এই তিনটা ঘটনার ফলে কিডনির কাজকর্ম একদম বন্ধ হয়ে যায়। তো এই তিনটা ফেনোমেনন একসাথে মিলে কি হয়, অ্যাকিউট রেনাল শাটডাউন ডেভেলপ করে। আর এই অ্যাকিউট রেনাল শাটডাউনের ট্রিটমেন্ট যদি করা না হয়, তাহলে ওই পেশেন্ট দেখা যায় 7 থেকে 12 দিনের মধ্যে মারা যায়, একদম ডিরেক্ট ডেথ। ট্রিটমেন্ট না করলে 7 থেকে 12 দিনের মধ্যে মারা যাবে। তো এই ছিল আমাদের আজকের এই আইটেমের সবগুলো টপিক মোটামুটি। এই শেষের যে টপিকটা অ্যাকিউট রেনাল শাটডাউন, এবং তার আগের টপিকটা মিসম্যাচড ব্লাড ট্রান্সফিউশনের হ্যাজার্ড, এই দুইটা হচ্ছে রিটেন বলো ভাইভা বলো, দুইটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা টপিক। এতটুকুই। আসসালামু আলাইকুম।